আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও তোমাদের সামনে অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি শামসুন নাহার, বাংলা মাধ্যম, সেক্টর 9, বালক শাখা, মানুষনী স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটি শুরু করার আগে তোমাদের হাতের কাছে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বই, বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইটি সাথে নাও। সাথে একটি কলম এবং খাতা নিয়ে নাও, যেন প্রয়োজনীয় তথ্যগুলো সুন্দরভাবে লিখে নিতে পারো। চলো এবার ক্লাসটি শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র থেকে নতুন পাঠ পড়াবো। তার আগে পূর্ব পাঠে তোমাদের কি পড়ানো হয়েছে মনে আছে? তোমাদের পূর্ব পাঠে ছিল বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা, আর সেখান থেকে তোমাদের পড়া ছিল কি মারমা থেকে সাঁওতাল পর্যন্ত। আমি আশা করব তোমরা সুন্দর করে সেখান থেকে পড়েছো এবং আজকে পূর্ব পাঠ যাচাইয়ে আশা করি তোমরা সবাই উত্তরগুলো দিতে পারবে। তাহলে চলো পূর্ব পাঠ যাচাইয়ে একটু দেখে নিই প্রশ্নগুলো। প্রথম প্রশ্নটি রয়েছে, মারমারা কিসের মাধ্যমে জীবিকা নির্বাহ করে? উত্তরটি কি হবে? মারমারা কিসের মাধ্যমে জীবিকা নির্বাহ করে? মারমারা জুম চাষ ও বনজ সম্পদ আহরণের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। এবার 2 নম্বর প্রশ্নটি একটু খেয়াল করো। সাংরাই উৎসব কয় দিন ধরে চলে? সাংরাই উৎসব কয়দিন ধরে চলে? হ্যাঁ, 3 দিন ধরে চলে। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে কোন জাতি অন্যতম? কোন জাতি অন্যতম? মণিপুরী জাতি অন্যতম। আমরা জানি যে বাংলাদেশে অনেক ক্ষুদ্র জাতিসত্তা রয়েছে এবং সেগুলোর মধ্যে অন্যতম জাতি হচ্ছে মণিপুরী জাতি। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, মণিপুরীদের প্রাচীন ধর্মের নাম কি? বলতে পারবে? হ্যাঁ, মণিপুরীদের প্রাচীন ধর্মের নাম হচ্ছে আপকপা। আপকপা হচ্ছে মণিপুরীদের প্রাচীন ধর্মের নাম। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, ত্রিপুরার সমাজ ব্যবস্থায় পরিবারের প্রধান কে? পরিবারের প্রধান কে? আমরা জানি যে ক্ষুদ্র জাতিসত্তার মধ্যে অনেক অনেক পরিবারে মাতৃতান্ত্রিক এবং অনেক পরিবার হচ্ছে পিতৃতান্ত্রিক। আর এখানে কে প্রধান? হ্যাঁ, পিতা হচ্ছে প্রধান, মানে পিতৃতান্ত্রিক পরিবার। ত্রিপুরাদের প্রধান উৎসবের নাম কি? ত্রিপুরাদের প্রধান উৎসবের নাম হচ্ছে বৈশুখ। বৈশুখ হচ্ছে প্রধান উৎসব। 7 নম্বরে আছে, সাঁওতাল বিদ্রোহ কখন হয়? সাঁওতাল বিদ্রোহ কখন হয় মনে পড়েছে? হ্যাঁ, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় সাঁওতাল বিদ্রোহ শুরু হয়। 8 নম্বর প্রশ্নটি হচ্ছে, সাঁওতাল সমাজের শ্রেষ্ঠ উৎসব কোনটি? সাঁওতাল সমাজের শ্রেষ্ঠ উৎসব হচ্ছে সোহরাই। নিশ্চয়ই মনে পড়েছে উত্তরটি। এবার 9 নম্বর প্রশ্নটা একটু দেখে নেই। 9 নম্বরে আছে, কোন মেয়েরা কাপড় বয়নে খুবই দক্ষ? উত্তরটি হবে ত্রিপুরা। ত্রিপুরার মেয়েরা কাপড় বয়নে খুবই দক্ষ ও পারদর্শী। এবার 10 নম্বর প্রশ্নটি একটু দেখে নেই। বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা রচনাটির লেখক কে? নিশ্চয়ই মনে পড়ে গেছে যে লেখক কে। হ্যাঁ, বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তার লেখক হচ্ছে A.K. শেরাম। আমি আশা করব তোমরা সবাই এই 10টি প্রশ্নের উত্তর দিতে পেরেছো। সবাইকে অনেক ধন্যবাদ।
এবার চলো আমরা নতুন পাঠে চলে যাই। এক বা একাধিক ধ্বনির সম্মিলনে যদি কোনো অর্থ প্রকাশ পায় তাকে কি বলে? হ্যাঁ, তাকে শব্দ বলে। আর সাধারণভাবে শব্দ সৃষ্টির প্রক্রিয়াকে আমরা কি বুঝে থাকি? শব্দ গঠন। নতুন শব্দ সৃষ্টির প্রক্রিয়াকে শব্দ গঠন বলে। তাহলে আজকের বিষয় হচ্ছে শব্দ গঠন। চলো এই শব্দ গঠন সম্পর্কে একটু বিস্তারিত আমরা জেনে নেই। তোমরা সবাই খুব মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে, যেন পরীক্ষায় আসলে তোমরা এগুলোর উত্তর সুন্দরভাবে দিতে পারো। তাহলে নতুন ক্লাসটি থেকে তোমরা কি কি শিখতে পারবে একটু শিখন ফলটা দেখে নাও। শব্দ সম্পর্কে বিস্তারিত বলতে পারবে, শব্দ গঠন সম্পর্কে বলতে পারবে, মৌলিক ও সাধিত শব্দ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, প্রত্যয়ের সাহায্যে শব্দ গঠন ও সমাসের সাহায্যে শব্দ গঠন সম্পর্কে বলতে ও লিখতে পারবে। চলো এবার আমরা মূল বিষয়ে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আজকের বিষয় শব্দ গঠন। আর শব্দ গঠন সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদের কি জানতে হবে? শব্দ সম্পর্কে জানতে হবে। চলো এবার শব্দ কি, কাকে বলে একটু দেখে নেই। প্রথমে আছে শব্দ। এক বা একাধিক ধ্বনির সমন্বয়ে তৈরি অর্থবোধক ও উচ্চারণযোগ্য একককে বলা হয় শব্দ। অর্থাৎ ধ্বনির অর্থপূর্ণ মিলন ঘটলে তাকে শব্দ বলে। একটা জিনিস খেয়াল করো, যখনই আমরা শব্দ তৈরি করব অবশ্যই অর্থপূর্ণ হতে হবে, তা না হলে শব্দ হবে না, শুধু আওয়াজ হবে। যেমন ক যোগ অ যোগ ল যোগ অ যোগ ম, এখানে কয়টি ধ্বনি রয়েছে একটু বলো? হ্যাঁ, এখানে 5টি ধ্বনি রয়েছে। এই 5টি ধ্বনি মিলিত রূপ হলো কলম। আর কলম এমন একটি বস্তুকে বোঝাচ্ছে যা দিয়ে লেখা যায়। নিশ্চয়ই তোমাদের হাতের কাছে সবার কলম রয়েছে, যা তোমাদের প্রয়োজনীয় তথ্যগুলো লিখতে সাহায্য করবে। এবার দেখো, কলমকে আলাদা আলাদা যদি আমরা করি, ক ল ম, ধ্বনি সমষ্টির মিলিত রূপ যা অর্থপূর্ণ। সুতরাং কলম শব্দের একটি দৃষ্টান্ত। তাহলে বুঝতেই পারছো শিক্ষার্থীরা যে প্রতিটি শব্দ তৈরি করতে হলে অবশ্যই আমাদের অর্থপূর্ণ ধ্বনি হতে হবে। আর অর্থপূর্ণ ধ্বনি যদি না হয় তাহলে শব্দ সৃষ্টি হবে না। চলো এবার দেখে নেই গঠনগত দিক থেকে শব্দকে কয় শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে গঠনগত দিক থেকে শব্দকে 2টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। ক মৌলিক শব্দ, খ সাধিত শব্দ। তোমরা এখানে আন্ডারলাইন করো, কেননা তোমাদের এখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে। গঠনগত দিক থেকে শব্দকে কয় শ্রেণীতে ভাগ করা হয়েছে এবং কি কি। প্রিয় শিক্ষার্থীরা, এবার মৌলিক শব্দ এবং সাধিত শব্দর বিস্তারিত আলোচনা করব। প্রথমেই দেখো মৌলিক শব্দ। মৌলিক শব্দ কাকে বলে? যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না সেগুলোকে মৌলিক শব্দ বলে। যেমন আম, বই, কলম ইত্যাদি। কেন বলা হয়েছে একটু খেয়াল করো। মৌলিক শব্দ গঠনের প্রথম উপায় বর্ণের সঙ্গে বর্ণ যোগ। যেমন আম, সরায়া যোগ ম, আম। আম যদি আমি আলাদা করি, যে সরায়া আতে আমরা বর্ণ পাই
আর কিছুই পাই না। ম একই ক্ষেত্রে যদি আমরা একত্র করি তাহলে কি হয়ে যায়? আম একটি শব্দ এবং অর্থপূর্ণ শব্দে পরিণত হয়। ঠিক তেমনি আছে বই, ব যোগ রসই বই। তারপর আছে ক যোগ ল যোগ ম, কি হয়? কলম। এরকম অনেক শব্দ আছে যেগুলো বর্ণের সাথে বর্ণ যোগ করে তৈরি হয়। শব্দ গঠনে কার এবং ফলার ব্যবহার। প্রসঙ্গত উল্লেখ্য, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার এবং ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয়। সরল বর্ণের সঙ্গে কার বা ফলা যোগ করে শব্দ গঠন করা যায়। তোমরা নিশ্চয়ই এর আগে কার এবং ফলা সম্পর্কে জেনেছ। কার মানে স্বরবর্ণ। স্বরবর্ণ কোনগুলো? স্বরে অ থেকে ও পর্যন্ত। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে যে স্বরে অতে কোনো কার নেই, এই কারণে কার কিন্তু 10টি। এবং ফলা, ফলা কি? ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ। তাহলে চলো এবার কার ও ফলা যোগে শব্দ গঠনের উদাহরণগুলো একটু দেখে নেই। কার যোগ করে ক যোগ অ, তাহলে কি হয়? ক। ল যোগ আ, কি হয়? লা। দুটোর মিলনে ক যোগ লা সমান সমান কলা। তাহলে একটু খেয়াল করো, যখনই আমরা ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করব তখন অবশ্যই আমরা জানি যে স্বরবর্ণের সাহায্য লাগে। ব্যঞ্জন বর্ণ উচ্চারণের সময় স্বরবর্ণ উচ্চারিত হয়ে থাকে। ঠিক তেমনি ক যখন উচ্চারণ করি তখন অ চলে আসে লয়ের সাথে। আমরা দেখেছি আ, আতে আমরা আরেকটা জিনিস খেয়াল করবা যে আতে কিন্তু আকার চলে আসছে। তাহলে ক লা, তা দুটো মিলনে কি হয়েছে? কলা। তো নিচেও সুন্দর করে এখানে বিস্তারিত তোমাদের বইতে দেওয়া আছে যে উদাহরণে কয়ের সঙ্গে অযুক্ত হয়ে প্রথমে ক হয়েছে এবং লয়ের সঙ্গে আ যুক্ত হয়ে লা হয়েছে। ক ও লা মিলিত হয়ে কলা শব্দটি গঠিত হয়েছে। উল্লেখ্য, অ এর কোনো সংক্ষিপ্ত রূপ নেই। তোমাদের আগেও বলেছি যে অ এর কোনো সংক্ষিপ্ত রূপ নেই। অ ব্যঞ্জনের সঙ্গে অন্তর্নীল হয়ে যায়, কারণ যখন আমরা ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করব তখন অ উচ্চারিত হয়ে যায়। এই কারণে অ কোনো সংক্ষিপ্ত রূপ নেই। যেমন ক, খ, গ, ঘ, মানে প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণে অ উচ্চারিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, চলো এবার ফলা যোগ করে কিভাবে শব্দ গঠন করতে হয় সেটা একটু দেখে নেই। প্রথমেই আছে জ ফলা। ক যোগ জ, কয় জ ফলা। উদাহরণে দেখো বাক্য, ঐক্য, আধিক্য ইত্যাদি। এছাড়াও অনেক অনেক শব্দ গঠনে আমরা এই জ ফলার ব্যবহার দেখতে পাই। এমনই আছে র ফলা, ক যোগ র, কয় র ফলা। চক্র বক্র। ম ফলায় আছে ত যোগ ম, আত্মা। দ যোগ ম, পদ্ম। হ যোগ ম, ব্রাহ্মণ। এরপর আছে ব ফলা, স যোগ ব, স নিঃস্ব। স যোগ ব, অশ্ব বিশ্ব। এই যে আমি ক, ত, দ, হ, স, স উচ্চারণ করেছি, এর নিচে একটা চিহ্ন রয়েছে। বলতে পারবে এই চিহ্নটার নাম কি? হ্যাঁ, এই চিহ্নটার নাম হচ্ছে হসন্ত। র এর আরেকটি সংক্ষিপ্ত রূপ হচ্ছে রেফ। একটু আগে আমরা র দিয়ে কি পড়েছি? র ফলা। আর এর আরেকটি সংক্ষিপ্ত রূপ কি?
রেফ। রেফ কোথায় বসে? রেফ বসে বর্ণের শীর্ষে, মানে উপরে যুক্ত হয়। যেমন কয় রেফ। উদাহরণে দেখো অর্ক, তর্ক, সতর্ক। একটু উচ্চারণটা খেয়াল করো। অর্ক, কয়ের আগে কিন্তু র উচ্চারিত হয়েছে এবং কয়ের উপরে কিন্তু রেফ বসেছে। সেই রকম এখানে সতর্ক। আর তোমরা রেফ ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু সতর্ক অবলম্বন করতে হবে, তা না হলে ভুল হয়ে যাবে। একটা উদাহরণ দেই, যেমন সতর্ক, কয়ের উপর যে রেফটা রয়েছে এটা যদি তয়ের উপরে হয় তাহলে কি হবে? সর্তক। সর্তকের কোনো অর্থ নেই, তাহলে এখানে ভুল হয়ে যাবে। তাই অবশ্যই রেফ লেখার সময় অবশ্যই সতর্ক অবলম্বন করতে হবে। এবার চলো সাধিত শব্দ কাকে বলে সেটা একটু দেখে নেই। সাধিত শব্দ যেসব শব্দকে বিশ্লেষণ করলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায় সেগুলোকে সাধিত শব্দ বলে। একটু আগে আমরা পড়েছিলাম মৌলিক শব্দ। মৌলিক শব্দ এবং সাধিত শব্দ পুরোই বিপরীত। একটাকে ভাঙলে কোনো অর্থবোধক শব্দ পাওয়া যায় না, আর সাধিত শব্দকে ভাঙলে সেখানে আলাদা আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়। এবার একটু খেয়াল করো যে সাধারণত কোনো মৌলিক বা ভিত্তি শব্দের সঙ্গে বিভিন্ন ব্যাকরণিক উপাদান যুক্ত হয়ে সাধিত শব্দ গঠিত হয়। শব্দের অর্থ বৈচিত্র্যের জন্য নানাভাবে শব্দের রূপান্তর সাধন করা হয়। বিভিন্ন অর্থে ব্যবহার উপযোগী করে কোনো শব্দ বা শব্দাংশের সঙ্গে অন্য শব্দ বা শব্দাংশের মিলনে নতুন নতুন শব্দ গঠিত হয়ে থাকে। সাধিত শব্দ সম্পর্কে আরেকটু বিস্তারিত বলছি, একটু খেয়াল করো। সাধিত কথার আক্ষরিক অর্থ হলো যাকে সাধন করা হয়েছে বা গঠন করা হয়েছে। এই আক্ষরিক অর্থ থেকেই বোঝা যায় যে সাধিত শব্দগুলি এমন শব্দ যাদের তৈরি করা হয়েছে। সাধিত শব্দকে বিভিন্নভাবে তৈরি করা যায়, যেমন উপসর্গ ধাতু ও প্রত্যয়ের যোগে, ধাতু ও প্রত্যয়ের যোগে, উপসর্গ ও শব্দের যোগে, শব্দ ও শব্দের যোগে, শব্দ ও প্রত্যয়ের যোগে। তাহলে বুঝতেই পারছো যে সাধিত শব্দগুলো কিভাবে তৈরি হয়ে থাকে। এবার সাধিত শব্দের কিছু উদাহরণ নিচে দেওয়া হলো, তোমরা একটু খেয়াল করো। উপকার, উপ যোগ ক্রি যোগ অ, উপসর্গ ধাতু ও প্রত্যয় যোগে এখানে তৈরি হয়েছে উপকার। হিমালয়, হিম যোগ আলয়, এখানে দুটি শব্দ রয়েছে, শব্দযোগে তৈরি হয়েছে হিমালয়। রামায়ণ, রাম যোগ অয়ন, শব্দ এবং প্রত্যয়। চলন্ত, চল যোগ অন্ত, এখানে ধাতু ও প্রত্যয় যোগে তৈরি হয়েছে চলন্ত। উপবন, উপ যোগ বন, উপ হচ্ছে উপসর্গ আর বন হচ্ছে শব্দ। তাহলে তোমরা বুঝতেই পারছো সাধিত শব্দগুলো কিভাবে তৈরি হয়ে থাকে। আশা করি তোমরা এভাবে সাধিত শব্দ তৈরি করতে পারবে। এবার চলো শব্দ গঠন সম্পর্কে একটু জেনে নেই। শব্দ গঠন বলতে সাধারণভাবে আমরা শব্দ সৃষ্টির প্রক্রিয়া বুঝে থাকি। নতুন শব্দ সৃষ্টির এই প্রক্রিয়াকে শব্দ গঠন বলে। যে কোনো ভাষার শব্দ গঠন প্রক্রিয়া দুইটি। একটু খেয়াল করো যে কোনো ভাষার শব্দ গঠন প্রক্রিয়া দুইটি, তোমাদের বহু নির্বাচনী প্রশ্নে আসতে পারে। 1 নম্বরে হচ্ছে প্রত্যয়ের সাহায্যে শব্দ গঠন ও 2 নম্বরে হচ্ছে সমাসের সাহায্যে শব্দ গঠন। চলো এবার বিস্তারিত জেনে নেই। প্রিয় শিক্ষার্থীরা, প্রত্যয়ের সাহায্যে শব্দ গঠন ও সমাসের সাহায্যে শব্দ গঠন আলোচনা করার পূর্বে চলো একটু দেখে নেই কোন কোন
ক্ষেত্রগুলো শব্দ গঠনের প্রক্রিয়া নয়, শুধু উপাদান। তাহলে চলো, প্রথমেই রয়েছে উপসর্গ। উপসর্গ শব্দ গঠনের প্রক্রিয়া নয়, উপাদান মাত্র। কারণ উপসর্গযুক্ত সকল শব্দই সমাস সাধিত শব্দ, হয় অব্যয়ীভাব সমাস, না হয় প্রাদি সমাস। কাজেই উপসর্গযোগে শব্দ গঠন প্রকারান্তরে শব্দ গঠনের প্রক্রিয়া আলোচনা করা অবান্তর। এবার দেখে নেই, সন্ধি শব্দ গঠনের প্রক্রিয়া নাকি প্রক্রিয়া নয়। তাহলে চলো, সন্ধিও শব্দ গঠনের প্রক্রিয়া নয়, কেননা সন্ধিবদ্ধ শব্দ মাত্রই হয় প্রত্যয় সাধিত শব্দ, নয় সমাস সাধিত শব্দ। প্রত্যয় ও সমাসের সাহায্যে শব্দ গঠনকালে সন্ধি হল পাশাপাশি অবস্থিত ধ্বনি সংযোগের নিয়ম। এ প্রসঙ্গে প্রত্যয় সন্ধির সূত্রাবলী স্মরণযোগ্য। পদ শব্দ গঠনের প্রক্রিয়া নাকি প্রক্রিয়া নয়, চলো একটু দেখে নেই। পদ পরিবর্তন প্রত্যয়ের সাহায্যে সম্পন্ন হয়ে থাকে, তাই পদ পরিবর্তন শব্দ গঠনের কোনো প্রক্রিয়া নয়। প্রকৃতি প্রত্যয়ই শব্দ গঠনের প্রক্রিয়া। তাহলে বুঝতেই পারছো যে পদ পরিবর্তন হচ্ছে শব্দ গঠনের প্রক্রিয়া। এবার বিভক্তি। বিভক্তিটা আসলে কি? বিভক্তির সাহায্যে শব্দ গঠিত হয় না। বিভক্তি যোগে শব্দ ও ধাতু পদবাচ্য হয়, তাই বিভক্তি যোগে শব্দ গঠন আলোচনা করা নিরর্থক। সুতরাং বোঝা যাচ্ছে যে বিভক্তির মাধ্যমে শব্দ গঠন হয় না। এখন শব্দ গঠন প্রক্রিয়া দুইটি আলোচনা করা হলো। তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে, যেন এখান থেকে যে কোনো প্রশ্নই আসুক না কেন সুন্দরভাবে উত্তরগুলো দিতে পারো। প্রত্যয়যোগে শব্দ গঠন। শব্দ বা ধাতুর পরে প্রত্যয়যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়। যেমন মিঠা যোগ আই কি হয়? মিঠাই। মিঠা কি? মিঠা হচ্ছে শব্দ, আর আই হচ্ছে প্রত্যয়, মিঠাই। কুসুম যোগ ইত কুসুমিত। চল যোগ অন্ত চল। চল হচ্ছে কি? ক্রিয়াপদ বা ধাতু। যোগ অন্ত, অন্ত হচ্ছে কি? প্রত্যয়, তাহলে চলন্ত। ক্রি যোগ তব্য কর্তব্য। বিমান যোগ ইক বৈমানিক। মনু যোগ অমানব। তাহলে এখানে প্রত্যয়ে যোগে শব্দ গঠনের উদাহরণগুলো সুন্দরভাবে দেওয়া হলো। আশা করি তোমরা প্রত্যয় যোগে যেই শব্দগুলো আছে, শব্দ বা ক্রিয়া ধাতুর পরে প্রত্যয় যুক্ত হয়ে যে শব্দ গঠিত হয়, সেগুলো তোমরা সুন্দরভাবে করতে পারবে। এখন সমাসের সাহায্যে শব্দ গঠনটা একটু জেনে নাও। কিভাবে সমাসের সাহায্যে শব্দ গঠন করা হয়? পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়ার মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়, তাকে সমাসের সাহায্যে শব্দ গঠন বলে। যেমন মাতা ও পিতা, মাতা পিতা। দিন দিন, প্রতিদিন। সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। বিষাদরূপ সিন্ধু, বিষাদ সিন্ধু। এখানে একটু জিনিস খেয়াল করো যে উদাহরণের মাধ্যমে তোমরা বুঝতেই পারবে যে সিংহ চিহ্নিত আসন, এখানে তিনটি পদ রয়েছে, সিংহ, চিহ্নিত আর আসন। এই তিনটা পদ যখন মিলিত হয় তখন হয়ে গিয়েছে সিংহাসন। ঠিক এরকমই প্রত্যেকটা পদগুলো যখন একত্রিত হয় তখনই সমাসের সাহায্যে নতুন শব্দ গঠিত হয়ে থাকে। আশা করি তোমরা সমাসের সাহায্যে নতুন নতুন শব্দ গঠন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, বাংলা ভাষা শব্দ গঠন করতে তোমাদের কিছু ধারণা থাকা প্রয়োজন। যেমন বাংলা ভাষা শব্দ গঠনের নিয়ম জানা থাকলে কোন শব্দ ব্যাকরণগত কোন শ্রেণীতে পড়ে সে সম্পর্কে ধারণা লাভ করা যায়, এবং
বহুল প্রচলিত শব্দের বদলে নতুন নতুন শব্দ গঠন করে ভাব প্রকাশের ক্ষেত্রে বৈচিত্র্য সৃষ্টি করা যায়। সর্বোপরি ভাষাকে শুদ্ধভাবে বলতে, পড়তে, লিখতে এবং ভাষার শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করতে শব্দের গঠন সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। তোমরা এই বিষয়টা ভালো করে খেয়াল করবে, তাহলে শব্দ গঠনের ক্ষেত্রে তোমাদের কোনো ভুল হবে না এবং তোমরা সুন্দরভাবে শব্দ গঠন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা শব্দ গঠন সম্পর্কে বিস্তারিত জানলে। শব্দ কাকে বলে, শব্দের গঠন কাকে বলে, কত প্রকার, কিভাবে নতুন শব্দ সৃষ্টি হয়, কার কার মাধ্যমে সৃষ্টি হয়, কোনগুলো উপাদান বা কোনগুলো প্রক্রিয়া নয়, এই সব বিষয়ে তোমরা ধারণা লাভ করতে পেরেছ। এখন ক্লাসটি থেকে তোমরা কি শিখতে পেরেছ, চলো একটু পাঠ যাচাই করে আসি। আশা করি তোমরা সবাই সুন্দরভাবে উত্তরগুলো দিতে পারবে। আমার 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, ধ্বনির অর্থপূর্ণ মিলন ঘটলে তাকে কি বলে? হ্যাঁ, তাকে শব্দ বলে। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, গঠনগত দিক থেকে শব্দ কয় শ্রেণীতে বিভক্ত? নিশ্চয় মনে আছে শব্দকে কয় শ্রেণীতে বিভক্ত করা হয়েছে? 2 শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না সেগুলিকে কি শব্দ বলে? সেগুলিকে বলা হয় মৌলিক শব্দ। তোমরা এর আগেও পড়েছো যে মৌলিক শব্দকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না, এগুলো আলাদা করলে কোনো অর্থপূর্ণ শব্দ পাওয়া যায় না, এই কারণে এগুলো মৌলিক শব্দ। এবার 4 নম্বর প্রশ্নটি দেখো, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? অনেক সহজ একটা প্রশ্ন। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে? এবার 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, যেসব শব্দকে বিশ্লেষণ করলে আলাদা অর্থ পাওয়া যায় সেগুলোকে কি শব্দ বলে? তোমরা নিশ্চয়ই বুঝে ফেলেছো আমি কার কথা বলছি। হ্যাঁ, সাধিত শব্দ। সাধিত শব্দকে ভাঙলে বা বিশ্লেষণ করলে আমরা আরো শব্দ পেয়ে থাকি। এবার 6 নম্বর প্রশ্নটি একটু খেয়াল করো। রেফ বর্ণের কোথায় যুক্ত হয়? রেফ বর্ণের কোথায় যুক্ত হয়? শীর্ষে বা উপরে। 7 নম্বর প্রশ্নটি হচ্ছে, সন্ধি, সমাস, উপসর্গ, প্রত্যয় ইত্যাদির মাধ্যমে কোন শব্দ গঠিত হয়? কোন শব্দ গঠিত হয়? সাধিত শব্দ। সাধিত শব্দ এগুলো দ্বারা গঠিত হয়ে থাকে। 8 নম্বর প্রশ্নটি হচ্ছে, যে কোনো ভাষার শব্দ গঠন প্রক্রিয়া কয়টি? কয়টি? হ্যাঁ, 2টি। মনে আছে কোন 2টি? প্রত্যয়ের সাহায্যে শব্দ গঠন আর সমাসের সাহায্যে শব্দ গঠন। 9 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো। প্রত্যয় ধাতু বা শব্দের কোথায় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে? কোথায় যুক্ত হয় মনে আছে? হ্যাঁ, শব্দে পরে, শব্দ বা ধাতুর পরে বসে নতুন নতুন শব্দের সৃষ্টি করে। 10 নম্বরে আছে, দিন দিন, প্রতিদিন। এখানে কিসের সাহায্যে শব্দ গঠিত হয়েছে? সমাসের সাহায্যে। আমি আশা করছি তোমরা সবাই এই 10টি প্রশ্নের উত্তর দিতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পাঠ যাচাইয়ের মাধ্যমে তোমাদের মূল্যায়ন করা হলো। আশা করছি তোমরা সবাই উত্তর দিতে পেরেছ।
আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তাহলে তোমাদের স্ব বিশেষ শিক্ষকের কাছে তোমরা প্রশ্ন করবে। আশা করি তোমরা তোমাদের উত্তর পেয়ে যাবে। এখন ঝটপট তোমাদের বাড়ির কাজটি নিয়ে নাও। তোমাদের সামনে তোমাদের ডায়েরিটা বের করে ফেলো এবং বাড়ির কাজটি নিয়ে নাও। শব্দ গঠন 43 পৃষ্ঠা থেকে 45 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়া থাকবে। আশা করি তোমরা বাসায় খুব সুন্দর করে পড়ে ফেলবে। আজকে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি।